সুপ্রিয় শ্রোতারা, গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আজ এর প্রথম পর্ব। আকাশের দিকে তাকালেই মন খারাপ হয়ে যায়। অবিকল দেশের মতো মেঘ করেছে, চারদিক অন্ধকার করে একটু পরেই যেন কাল বৈশাখীর তাণ্ডব শুরু হবে। আনিস কফি খেতে যাচ্ছিল। আকাশ দেখে তার খানিকটা মন খারাপ হয়ে গেল। বড্ড নস্টালজিক মেঘ। অ্যান্ডারসন ব্যস্ত ভঙ্গিতে পার্কিং লটের দিকে এগোচ্ছিল। আনিসকে দেখে থমকে দাঁড়ালো। সরু গলায় বলল, এখনো বাড়ি যাওনি? প্রচণ্ড থান্ডারস্টর্ম হবে। ওয়েদার সার্ভিস স্পেশাল বুলেটিন দিচ্ছে। কফি খেয়ে রওনা হব। লিফট চাও? লিফট দিতে পারি। না, লিফট চাই না। এই অঞ্চলে ঝড় বৃষ্টি বড় একটা হয় না, সেজন্যই সম্ভবত লোকজনদের ভয় একটু বেশি। দেখতে দেখতে ক্যাম্পাস ফাঁকা হতে শুরু করেছে। কফি হাউসে মোটেই ভিড় নেই। উইকেন্ডে এরকম থাকে না কখনো। মেয়েরা সেজে গুজে বসে থাকে, ছেলেরা আসে ডেটের কথা পাকাপাকি করতে। আনিস কফির পেয়ালা নিয়ে বাঁদিকে এগিয়ে গেল। কফি হাউসের শেষ মাথায় 4-5টি ছোট ছোট ঘর আছে। 3 নম্বর ঘরটি আনিসের খুব প্রিয়। দারুণ ভিড়ের সময়ও সেটি ফাঁকা থাকে। আজ পুরো কফি হাউস ফাঁকা, কিন্তু সেখানে একজন বুড়ি বসে আছে। আমি কি এখানে বসতে পারি? বুড়ি সম্ভবত ঘুমোচ্ছিল। আনিসের কথায় নড়ে চড়ে বসল। নিশ্চয়ই নিশ্চয়ই। বসার পরেই আনিসের মনে হলো কাজটি ভালো হয়নি। আমেরিকান বুড়িগুলো কথা না বলে থাকতে পারে না। ভেজার ভেজার করে 10 মিনিটের মধ্যে মাথা ধরিয়ে দেয়। তুমি ইন্ডিয়ান নিশ্চয়ই? না, আমি ইন্ডিয়ান নই। তুমি কি মালয়েশিয়ান? না, আমি বাংলাদেশি। সেটি কোথায়? ইন্ডিয়া ও বার্মার মাঝামাঝি একটা ছোট্ট দেশ। কত ছোট? বেশ ছোট। নর্থ ডাকোটার অর্ধেক হবে। বুড়ি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আনিসকে। দাম ফুরিয়ে গেছে নিশ্চয়ই। বিশ্রাম নিয়ে আবার শুরু করবে। তুমি কি শুনেছি সিভিয়ার থান্ডারস্টর্ম হবে? স্পেশাল বুলেটিন দিচ্ছে দুপুর থেকে। হ্যাঁ শুনেছি, খুবই খারাপ ওয়েদার। তুমি কি ইউনিভার্সিটির ছাত্র? না, আমি এখানকার একজন টিচার। কোন সাবজেক্ট? কেমিস্ট্রি, পলিমার কেমিস্ট্রি। আনিস বড়ই বিরক্তি বোধ করতে লাগলো। বুড়িগুলির কৌতূহল সীমাহীন। এরা মানুষদের বড্ড বিরক্ত করতে পারে। বুড়িটি তার ব্যাগ থেকে সিগারেট বের করলো। লাইটার জ্বালাতে জ্বালাতে বলল, তুমি কি এমিলি জোহানের নাম শুনেছ? না, কে সে? এখানকার একজন বড় কবি। গত বছর রাইটার্স গিল্ডে অ্যাওয়ার্ড পেয়েছে। না, আমি তার নাম শুনিনি। লিটারেচারে আমার তেমন উৎসাহ নেই। বুড়ি সিগারেটে একটা লম্বা টান দিয়ে তার হাত বাড়িয়ে দিল। আমি এমিলি জোহান। তোমার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হলাম। আনিস হকচকিয়ে গেল। বুড়ি থেমে থেমে বলল, সমস্ত কফি হাউস ফাঁকা, আর তুমি বেছে বেছে আমার এখানে বসতে এসেছো দেখে ভাবলাম হয়তো আমাকে চেনো, গল্প করতে চাও। বুড়িদের সঙ্গে ইচ্ছে করে কে আর বসতে চায় বলো? আনিস ঠিক কী বলবে ভেবে পেল না। কিছু একটা বলা উচিত। তুমি কিন্তু তোমার নাম বলনি এখনো। আমার নাম আনিস সাবেদ। তোমার মতো বড় কবির সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। বুড়ি গলার স্বর নামিয়ে ফেলল। প্রায় ফিসফিস করে বলল, মোটেই বড় কবি নই। রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড হচ্ছে একটা সস্তা ধরনের পুরস্কার। এখন পর্যন্ত কোনো বড় কবি রাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড পায়নি। আমি যখন পেলাম তখন এত মন খারাপ হলো যে বলার নয়। বুঝতে পারলাম যে আমি একজন সস্তা ধরনের কবি, থার্ড রেট। বুড়ি উঠে দাঁড়ালো। শান্ত স্বরে বলল, তোমার সঙ্গে কি আবার দেখা হবে? আনিসের উত্তর দেবার আগেই সে থেমে থেমে বলল, One flew to the east, one flew to the west, and one flew over the cuckoo's nest. আনিস অনেকক্ষণ বসে রইল একা একা। এখান থেকে বাইরে আকাশ দেখা যাচ্ছে না, তবে বৃষ্টির ফোঁটা পড়ছে তা চোখে পড়ে। কত তফাৎ! ঝমঝম শব্দ নেই,
গাছের পাতার সনসনানি নেই, ব্যাঙ ডাকছে না। বোঝার কোনোই উপায় নেই যে বাইরে আকাশ অন্ধকার করে ঝড়ো হাওয়া বইছে। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন প্লিজ। কফি হাউস 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। অ্যাটেনশন প্লিজ। কফি হাউস থেকে বেরিয়ে মনে হলো বড্ড বোকামি হয়েছে। অনেক আগেই বাড়ি ফেরা উচিত ছিল। ভালো ঝড় হচ্ছে, লোকজন কোথাও নেই, পার্কিং লট ধুধু করছে। আনিস মেমোরিয়াল লাউঞ্জে চলে গেল। মেমোরিয়াল লাউঞ্জে পত্রিকা পড়ার ব্যবস্থা আছে। একটি প্রকাণ্ড ভিক্টোরিয়ান পিয়ানো আছে। হট চকলেট এবং পেপসির দুটি ভেন্ডিং মেশিন আছে। অবস্থা তেমন খারাপ হলে সেখানকার সোফায় আরাম করে রাত কাটানো যাবে। লাউঞ্জের শেষ প্রান্তে একটি ছেলে এবং খুবই অল্প বয়সী একটি মেয়ে জড়াজড়ি করে বসেছিল। ছেলেটি এক হাত দিয়ে মেয়েটির জামার হুক খুলবার চেষ্টা করছে। মেয়েটি বাধা দেবার একটি ভঙ্গি করছে এবং খিলখিল করে হাসছে। আনিস না দেখার ভান করে ভেন্ডিং মেশিনের দিকে এগোলো। এই সময় চারদিক অন্ধকার হয়ে গেল। এখানে এরকম হয় না কখনো। হাজারো দুর্যোগেও এদের ইলেকট্রিসিটি ঠিকই থাকে। মনে হচ্ছে মেয়েটি উঠে আসছে সোফা থেকে। তোমার কাছে কি সিগারেট আছে? আছে। আমি কি তোমার একটি সিগারেট ধার নিতে পারি? আনিস সিগারেট বের করলো। মেয়েটি ফস করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরালো। বাদামি রঙের ঢেউ খেলানো চুল মেয়েটির, টানা টানা চোখ। লাইটারের আলোর জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আনিসের মনে হলো মেয়েটির মুখ যেন এইমাত্র কেউ তুলি দিয়ে এঁকেছে। সিগারেটের জন্য তোমাকে ধন্যবাদ। ছেলে মেয়ে দুটি পিয়ানোর আড়ালে চলে গেল। মেয়েটি অনবরত হাসছে খিলখিল করে। হাসির ধরন কেমন অসংলগ্ন। নিশ্চয়ই প্রচুর বিয়ার খেয়েছে। আনিস লম্বা হয়ে সোফায় শুয়ে পড়ল। ইলেকট্রিসিটি এখনো আসছে না। ট্রান্সমিশন লাইন কোথাও পুড়ে টুরে গেছে বোধ হয়। মেয়েটির চাপার গলার স্বর শোনা যাচ্ছে। আহ, কি অসভ্যতা করছো, হাত সরাও প্লিজ। আবার খিলখিল হাসি। তারপর দীর্ঘ সময় আর কিছুই শোনা গেল না। বাইরে ঝড়ের বেগ বাড়ছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। আনিস শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন ঝড় থেমে গিয়েছে। ইলেকট্রিসিটি এসেছে। মেমোরিয়াল ইউনিয়ন আলোয় ঝলমল করছে। ছেলেটি নেই। মেয়েটি টেবিলে পা তুলে বসে আছে এক এক। তোমার কাছ থেকে কি আমি আরেকটি সিগারেট নিতে পারি? আনিস একটি সিগারেট দিল। মেয়েটি সিগারেট ধরিয়ে ক্লান্ত স্বরে বলল, তোমার সঙ্গে গাড়ি আছে? না। কেন বলো তো? গাড়ি থাকলে তোমাকে একটা লিফটের জন্য অনুরোধ করতাম। সরি, গাড়ি নেই আমার। তুমি থাকো কোথায়? 12 এভিনিউ। তোমার সঙ্গে আমি 12 এভিনিউ পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারি, কি বলো? তা পারো। আমার বড্ড মাথা ধরেছে। মেয়েটি বা হাতে তার কপাল টিপে ধরল। আনিস বলল, তোমার ছেলে বন্ধুটি কোথায়? ও আমার বন্ধু হবে কেন? কোথায় গেছে কে জানে। ওর সঙ্গে বকবক করেই তো আমার মাথা ধরেছে। বৃষ্টি নেই, কিন্তু ঠান্ডা হাওয়া বইছে। রাস্তায় নেমেই মেয়েটি খুব সহজ ভঙ্গিতে আনিসের হাত ধরল। তোমার অ্যাপার্টমেন্টে কি টাইনানল আছে? আছে। মনে হয় আমার জ্বর আসছে। দুটি টাইনানল এবং গরম কফি খেতে পারলে ভালো হতো। আনিস কথা বলল না। মেয়েটির সত্যি সত্যি জ্বর আসছে, হাত বেশ গরম। আমি কি তোমার অ্যাপার্টমেন্টে গিয়ে 1 কাপ গরম কফি খেতে পারি? রাত বেশি হয়নি, তাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, খেতে পারো। আমাকে আরেকটা সিগারেট দাও। মাথা ধরা তাতে আরও বাড়বে। আমি তাতে কেয়ার করি না। আমি কোনো কিছুতেই কেয়ার করি না। তা ভালো। ভালো হোক মন্দ হোক, আমি কেয়ার করি না। বাসার সামনে এসে মেয়েটি থমকে দাঁড়ালো। অবাক হয়ে বলল, এত বড় বাড়ি? এটা তোমার? ভাড়া দিয়ে থাকি, নিজের নয়। আমি ভেবেছিলাম তুমি স্টুডেন্ট। না, আমি স্টুডেন্ট নই। আনিস টাইনানল নিয়ে এলো, পানির বোতল আনলো। মেয়েটি ক্ষীণ স্বরে বলল, আমার জ্বর আসছে। তোমার কাছে থার্মোমিটার আছে? না, থার্মোমিটার নেই। তোমার গাড়ি থাকলে ভালো হতো, আমাকে পৌঁছে দিতে পারতে।
আমি আমার এক বন্ধুকে টেলিফোন করছি, সে তোমাকে পৌঁছে দেবে। আমি কি তোমার এখানে এক রাত থাকতে পারি? ঘরে ফিরে যেতে ইচ্ছে হচ্ছে না আমার। আনিস চুপ করে রইল। মেয়েটি থেমে বলল, কি থাকতে পারি? তা পারো। আমাকে শোবার ঘর দেখিয়ে দাও, আমার বড্ড খারাপ লাগছে। শোবার এই ঘরটি চমৎকার করে সাজানো। মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল অনেকক্ষণ, তারপর খানিক ইতস্তত করে বলল, তুমি কি শোবে আমার সঙ্গে? না। আরো শোবার ঘর আছে? হ্যাঁ। মেয়েটি পায়ে জুতা খুলল, মাথায় স্কার্ফ বাঁধা ছিল, স্কার্ফ খুলে মুখ মুছল, তারপর খুব সহজভাবে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। অবশ্য তোমার ইচ্ছা হলে আমার সঙ্গে শুতে পারো, আমি কিছুই কেয়ার করি না। নাম কি তোমার? মালিশা। শুভরাত্রি মালিশা। মালিশা কোনো জবাব দিল না। আনিস ভ্রু কুঞ্চিত করে ভাবল, কাজটা বোধহয় ঠিক হলো না। এইসব হোবা শ্রেণীর মেয়েদের ঘরে থাকতে দিতে নেই। হয়তো একটি প্রস্টিটিউট, শহরে নষ্ট মেয়েদের একজন, কিন্তু বিশ্বাস করতে ইচ্ছে হয় না, মন খারাপ হয় শুধু। টিভিতে জনি কার্সন শো হচ্ছে। প্রেসিডেন্ট কার্টার দাঁত বের করে কিভাবে হাসে তাই দেখাচ্ছে। আহামরি কোনো অভিনয় নয়, এতে স্টুডিওর লোকজন হেসে গড়াগড়ি দিচ্ছে। চ্যানেল 4-এ লেট নাইট মুভি শুরু হলো, অর্থাৎ রাত বেশি হয়নি। একটা এখনো বাজেনি। আনিস কফি বানালো। ঘুমোতে যাওয়ার আগে কফি খাবারে একটা বিশ্রী অভ্যাস তার আমেরিকায় এসে হয়েছে। মালিশা কি কফি খাবে? সম্ভবত না। মেয়েটিকে থাকতে দেওয়া ভুল হয়েছে। ড্রাগস খেয়ে এসেছে কিনা কে বলবে। হয়তো রাত দুপুরে চেঁচামেচি শুরু করবে। আনিস ঘুমোতে গেল অনেক রাতে। বাতি নেভাবার ঠিক আগের মুহূর্তে মনে হলো, আজ সন্ধ্যায় যে মহিলা কবির সঙ্গে দেখা হয়েছিল তার নাম মনে পড়ছে না। চমৎকার একটি নাম, খুব সম্ভবত এম দিয়ে শুরু হয়েছে। নামটি মনে না আসা পর্যন্ত কিছুতেই ঘুম আসবে না। ছটফট করতে হবে বিছানায়। পুরনো সেই রোগ আবার দেখা দিচ্ছে। স্নায়ু উত্তেজিত হয়ে উঠছে, ঘাড়ের পাশের রাগ দুটি ফুলে উঠেছে। কাউকে জিজ্ঞেস করলে হয় না? শফিক তো অনেকদিন ধরে আছে এখানে, এত রাত্রে টেলিফোন করাটা কি ঠিক হবে? হ্যালো শফিক, জেগেছিলে? হ্যাঁ, কি ব্যাপার? আচ্ছা শোনো, তুমি কি এখানকার কোনো মহিলা কবিকে চেনো? বেশ বয়স ভদ্রমহিলার। শফিক বেশ কিছু সময় চুপ করে থেকে বলল, কি ব্যাপার আনিস ভাই? কোনো ব্যাপার না, এমনি জিজ্ঞেস করছি। ভদ্রমহিলার নাম এম দিয়ে শুরু। আমি ঠিক বুঝতে পারছি না কি জন্যে। আনিস লাইন কেটে দিল। শফিক এখন নির্ঘাত আবার টেলিফোন করবে, কাজেই এখন প্লাগ থেকে টেলিফোন খুলে রাখা উচিত। আনিসের সারা রাত ঘুম হলো না। ঘুম হলো ভোরবেলা। ফার্গো খুবই ছোট শহর। আমেরিকানরা একে সিটি বলে না, বলে টাউন। সাধারণ একটি সিটিতে যা যা থাকে এখানে তারা সবই অবশ্যই আছে। আকাশ ছোঁয়া দালানি শুধু নেই, দুটি নাইট ক্লাব আছে, মেয়েরা সেখানে নগ্ন হয়ে নাচে। একটা বড় ক্যাসিনো আছে, সেখানে সপ্তাহে 6 দিন দিন রাত 24 ঘন্টা ব্ল্যাক জ্যাক খেলা হয়। অত্যাধুনিক শপিং মল আছে বেশ কয়েকটি। তবু ফার্গো সিটি নয়, টাউন। নিউ ইয়র্ক বা শিকাগো থেকে যেসব বাঙালি এখানে আসে তারা চোখ কপালে তুলে বলে, আরে এ তো আমাদের কুমিল্লা শহর, ভিড় নেই, হইচই নেই, বাহ চমৎকার তো। কিন্তু বেশি দিন কেউ থাকে না। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে, কানাডা থেকে উড়ে আসে ঠান্ডা হাওয়া, থার্মোমিটারে পারদ ক্রমশ নিচে নামতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রা শূন্যের 30 ডিগ্রি নিচে নেমে থমকে দাঁড়ায়। অসহনীয় অকল্পনীয় ঠান্ডা। একটা শীত কোনো মতে কাটাবার পরেই ফার্গোর মোহ কেটে যায়। ঘরের মধ্যে 6 মাস বন্দি হয়ে থাকতে পারে কেউ? বাঙালিরা মুখ কুঁচকে বলা বলি করে, এখানে মানুষ থাকতে পারে, এখানে বাস করতে পারে পোলার বিয়ার আর সিল মাছ। তবু অনেকেই আসে, ঘরবাড়ি কিনে স্থায়ী হয়ে যায় কেউ কেউ। যেমন স্থায়ী হয়েছেন আমিন সাহেব, শহরে বাড়ি করেছেন। মিনেসোটায় পেলিকেন লেকের ধারে সামার হাউস কিনেছেন। 20 বছর আগে যে দেশ ছেড়ে এসেছিলেন, আজ আর তার জন্য মন কাঁদে না।
অথচ শুরুতে কি দিন গিয়েছে। ইউনিভার্সিটি থেকে সন্ধ্যাবেলা ব্লকান্ত হয়ে ফিরতেন। ঘরে রাহেলা একা, কিছুই করবার নেই। কতক্ষণ আর টিভির সামনে বসে থাকা যায়? একা একা দোকানে ঘুরতে কার ভালো লাগে? আমিন সাহেব সান্ত্বনা দিতেন। আর একটা মাত্র বছর, পিএইচডি করব না, এমএস করে ফিরে যাব। আর মাত্র কয়েকটা দিন কষ্ট করো। পরিবর্তন হলো খুব ধীরে। আমিন সাহেব একদিন অবাক হয়ে লক্ষ্য করলেন রাহেলা চমৎকার ইংরেজি শিখেছে। বাহ, তুমি তো এই চমৎকার ইংরেজি বলো, কোত্থেকে শিখেছ? একেবারে আমেরিকান অ্যাকসেন্ট। কিভাবে শিখলে? টিভি দেখে দেখে শিখেছি। কি আর করব বলো, 2 বছরের মাথায় চাকরি হলো রাহেলার। আহামরি কিছু নয়, রিসার্চ ল্যাবে সূর্যমুখী ফুলের চারা বাছা। সেই বছর বাড়ি কিনলেন আমিন সাহেব, 1971 মডেল ডজ পোলারা। প্রকাণ্ড গাড়ি। নিজের গাড়িতে করে স্ত্রীকে নিয়ে গেলেন ডেডিলস লেকে। রাহেলার মনে হলো সে বোধহয় আগের মতো অসুখী নয়। দেখতে দেখতে কতদিন হয়ে গেল। প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে হয়ে যাওয়া উঠল না। বেড়াতে যাবার জন্যও নয়, একটা না একটা ঝামেলা থাকেই। পিএইচডির বছর দেশে যাবে না, নতুন চাকরি, দেশে যাওয়া যাবে না, ইমিগ্রেশন না হওয়া পর্যন্ত বের হওয়া ঠিক হবে না। নতুন বাড়ি কেনা হয়েছে, এখন বাড়ি ঠিকঠাক করতে হবে, দেশে যাওয়া পিছোতে হবে। প্রথম বাচ্চা হবে, এই সময়টা তো আমেরিকাতে থাকতেই হবে। তারা প্রথমবারের মতো যখন দেশে গেল তখন গ্রুনকির বয়স 4 বছর। প্রায় 1 যুগ পর দেশে ফেরা, কিন্তু কি দারুণ উত্তেজনা গিয়েছে। দেশে ফিরে কিছুই ভালো লাগলো না। নোংরা ঘরবাড়ি, দেয়ালগুলি ময়লা, রাতের বেলা কেমন অন্ধকার অন্ধকার লাগে চারদিক। মানুষজনও কেমন যেন বদলে গেছে, কেউ যেন ঠিক সহজভাবে হতে পারে না। বড় খালা, যিনি সারা জীবন তুই তুই করে কথা বলতেন, তিনি পর্যন্ত তুমি বলা শুরু করলেন। 1 মাস পরই রুনকি পড়ে গেল অসুখে। যা খায় কিছুই হজম করতে পারে না। রাহেলা আমেরিকা ফিরে এসে হাঁপ ছাড়ল। দেখতে দেখতে কত দিন হয়ে গেল, 20 বছর, অনেক লম্বা সময়। রাহেলার বাবা মা মারা গেলেন। আমিন সাহেবের বাবা মা তো আগেই ছিলেন না। কোনো পিছুটান রইল না। রাহেলার সবচেয়ে ছোট বোনটির বিয়ে হয়ে গেল। কোথায় আছে সে, কিছুই জানা নেই। জানিবার জন্য সেরকম উৎসাহ এখনো হয় না। সব কিছু যেন হারিয়ে গেছে। আজকাল আয়নায় মুখ দেখলে রাহেলার তীক্ষ্ণ ব্যথা বোধ হয়। মুখের চামড়া স্লথ হয়ে এসেছে। কানের দুপাশে সাদা চুল সাপের মতো কিলবিল করে। এখন তার অন্য এক ধরনের আলস্য বোধ হয়। সকালবেলা চেয়ার পেতে বারান্দায় একা একা বসে থাকেন। আমিন সাহেব তাকে বিরক্ত করেন না। কেমন একটা দূরত্ব এসে গেছে তাদের মধ্যে। মাঝে মাঝে রুমকি আসে ঝড়ের মতো। আবার তুমি চেয়ার নিয়ে বসেছ? শিকড় গজিয়ে শেষে তুমি একটা গাছ হয়ে যাবে মা। আয়, তুইও বস। আমার যেন কোনো কাজ নেই। রুনকি দেখতে তার মতো হয়নি, তবু চমৎকার হয়েছে। গায়ের রং চাপা, কিন্তু কি কালো শান্ত চোখ। তাকালেই কেমন যেন মন খারাপ হয়। আয়নার সামনে দাঁড়িয়ে রুনকি যখন চুল ব্রাশ করে তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। রুনকি ঠোঁট বাঁকায়। এমন করে তাকাও কেন মা? কেমন করে তাকাই? কেমন যেন পুরুষ পুরুষ চোখে তাকাও। তিনি তার নিজের মেয়েকে একটুও বুঝতে পারেন না। মাঝে মাঝে অনেক কায়দা করে জিজ্ঞেস করেন, তুই কিরকম ছেলে বিয়ে করতে চাস রুনকি? বিয়ের কথা আমি মোটেই ভাবছি না। বছরের পর বছর একটা ছেলের সঙ্গে থাকা বড্ড আগলি। এসব আবার কি ধরনের কথা? সত্যি কথাই বলছি তোমাকে। যেসব ছেলে আমার সঙ্গে ডেট করে, তুমি কি ভাবছো আমি ওদের কাউকে বিয়ে করার কথা ভাবি? হলে কাও। তাছাড়া ওরাও বিয়ে করতে চায় না, ভুলিয়ে ভালিয়ে ঘরে নিয়ে শুতে চায়। রাহেলা মুখ কালো করে বললেন, তুই নিশ্চয়ই ওদের ঘরে যাস না? মা, যাই কি না যাই সেসব আমি তোমার সঙ্গে ডিসকাস করতে চাই না। আমার বয়স 19 হয়েছে, তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। রাহেলা চান একটি হৃদয়বান এবং বুদ্ধিমান বাঙালি ছেলেকে বিয়ে করবে রুনকি। জীবনে যে সমস্ত সুখ ও আনন্দের কথা তিনি সারা জীবন কল্পনা করেছেন তার মেয়ে সেসব ভোগ করবে।
কিন্তু এই দূর দেশে তেমন ছেলে পাওয়া যাবে কোথায়? রাহিলা লং ডিস্টেন্সে পরিচিত সবাইকে একটি ছেলের কথা বলেন। খোঁজে আসে না তাও নয়, প্রথমেই জানতে চায় মেয়ের কি ইমিগ্রেশন আছে, বিয়ে করলে এখানে থেকে যাবার ব্যাপারে কোনো সাহায্য হবে কি। মেয়ের ছবি দেখতে চায় না, মেয়েটিকে দেখতে চায় না, গ্রিন কার্ড দেখতে চায়। আমির সাহেব নিজের ঘরে বসে কি যেন লিখছিলেন। একতলার সর্বপশ্চিম কোণার ছোট ঘরটি তার নিজস্ব ঘর। ঘরটিতে আসবাব বলতে ছোট একটা লেখার টেবিল, একটা ইজি চেয়ার, বুকশেলফ। বুকশেলফে কয়েকটা রেফারেন্স বই, ন্যাশনাল জিওগ্রাফির কিছু পুরনো সংখ্যা এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি ছাড়া আর কোনো অন্য বই নেই। আমিন সাহেব মাঝে মাঝে দরজা বন্ধ করে এই ঘরে বসে কি যেন লেখেন। রাহেলা কৌতূহল হলেও কখনো কিছু জিজ্ঞেস করে এই ঘরে বসে কি যেন লেখেন। রাহেলার কৌতূহল হলেও কখনো কিছু জিজ্ঞেস করেননি। আমির সাহেবের কোনো বিষয়ে কৌতূহল প্রকাশ করতে আজ আর তার ভালো লাগে না। রাহেলা দরজায় দুবার টোকা দিয়ে মৃদু গলায় বললেন, আসবো? জবাব পাবার আগেই তিনি পর্দা সরিয়ে আমিন সাহেবের ঘরে ঢুকলেন। আমিন সাহেব তার লেখাটি আড়াল করবার চেষ্টা করলেন। রাহেলা ভালো করলেন যেন তিনি এসব কিছুই লক্ষ্য করছেন না। আমি আজ সন্ধ্যায় কয়েকজনকে খেতে বলেছি। আমিন সাহেব কোনো উত্তর দিলেন না। তুমি টিচি থেকে শুটকি মাছ এনে দেবে। শুটকি মাছ পাওয়া যায়? মাঝে মাঝে যায়, আমি নিয়ে আসবো। রাহেলার মনে হলো আমিন সাহেব অস্বস্তি বোধ করছেন, যেন তিনি চান না রাহেলা এখানে থাকে। কিন্তু এরকম মনে করার কারণ কি? রাহেলা নিজের অজান্তে বলে ফেললেন, কি লিখছ? তেমন কিছু নয়। রাহেলা খানিকক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে তোতলায় চলে গেলেন। দোতলায় একেবারে শেষ কামরাটি রুনকির। সে দরজা বন্ধ করে গান শুনছে। রুনকি, দরজা খুলতো মা। রুনকি দরজা খুলে দিল। তার চোখ ভেজা, মনে হলো সে অনেকক্ষণ ধরে কাঁদছে। কি হয়েছে রুনকি? কিছু না মা, নেইল ডায়মন্ডের গান শুনছিলাম। ওর গান শুনলে খুব লোনলি ফিলিং হয়। রুনকি মিষ্টি করে হাসল। রাহেলা থেমে থেমে বললেন, আমি কয়েকটি ছেলেকে খেতে বলেছি, তুমি সন্ধেবেলা যেও না কোথাও। ঠিক আছে মা। তোমার নীল শাড়িটা পরবে? বেশ। বিশেষ কাউকে আসতে বলেছ? রাহেলা ইতস্তত করে বললেন, আনিস নামের একটি ছেলে আসার কথা। এনডিএসইউ এর টিচার, খুব ভালো ছেলে। কি করে বুঝলে খুব ভালো ছেলে? শাফিক বলেছে। রুনকি হাসি হাসি মুখে বলল, নিশ্চয়ই আনম্যারিড, এবং নিশ্চয়ই তুমি চাও আমি খুব ভদ্র নম্রভাবে তার সঙ্গে কথা বলি। চাওয়াটা কি খুব অন্যায়? না, অন্যায় হবে কেন? তবে মাস্টারদের আমি দু চোখে দেখতে পারি না। রাহেলা কঠিন চোখে তাকিয়ে রইল। রুমকি বলল, তোমার চিন্তার কিছু নেই, আমি খুব ভদ্র নম্রভাবে থাকব, একটুও ফাজলামি করব না। দেখবে মিষ্টি মিষ্টি হাসছি শুধু। আনিসের ঘুম ভাঙল 11টায়। সে কয়েক মুহূর্ত নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সত্যি সত্যি 11টা বাজে। আজ শুক্রবার, 9:30 একটা ক্লাস ছিল, 306 নম্বর কোর্স, পলিমার রিওলজি। এখন অবশ্য করার কিছুই নেই। মিস ক্যাথরিনকে টেলিফোন করে দিতে হবে। ক্লাস মিস করা তেমন কোনো ব্যাপার নয়, সময় করে নিয়ে নিলেই হবে। কিন্তু ঘুমের জন্য ক্লাসে না যেতে পারাটা লজ্জার ব্যাপার। আনিস টেলিফোনে হুক লাগান মাত্রই টেলিফোন বেজে উঠল। হ্যালো আনিস ভাই, আমি শফিক। বুঝতে পারছি, কাল রাত থেকে এই নিয়ে 6বার টেলিফোন করেছি। আপনি কি টেলিফোন ডিসকানেক্ট করে রেখেছিলেন? হ্যাঁ। আমি ভাবলাম কি ব্যাপার, এদিকে আপনার মহিলা কবির নাম পেয়েছি। নাম হচ্ছে মেরি স্টুয়ার্ট। আনিস ক্লান্ত ভঙ্গিতে বলল, মেরি স্টুয়ার্ট নয়, ভদ্রমহিলার নাম অ্যামেলি জোহান। রাত্রে মনে করতে পারছিলাম না, এখন মনে হয়েছে। আনিস ভাই, আপনার কি শরীর খারাপ? না, শরীর ঠিক আছে। আমিন সাহেবের বাসায় যাবার কথা মনে আছে তো? আজকে তো নয়, কাল। হ্যাঁ কাল। শুনুন আনিস ভাই, আমি আসছি। এখন?
এই 10 মিনিটের মধ্যে? সিরিয়াস কথা আছে। আনিস টেলিফোন রেখে চায়ের পানি বসিয়ে দিল। পানি গরম হতে হতে হাত মুখ ধুয়ে আসা যাবে। হাত মুখ ধুতে গিয়ে মনে পড়ল আরেকটি প্রাণী আছে। আশ্চর্য, এত বড় একটা ব্যাপার এতক্ষণ মনে পড়ল না কেন? কিন্তু মালিশা ছিল না। ঘরের বিছানা সুন্দর করে পাতা, বিছানার উপরে এক টুকরো সাদা কাগজ পড়ে আছে। আনিস দেখল সেখানে পেন্সিলে লেখা, তুমি ঘুমোচ্ছ দেখে জাগালাম না, অনেক ধন্যবাদ। আনিসের কেন যেন একটু মন খারাপ লাগলো, অথচ মন খারাপ হবার কোনো কারণ নেই। আজকের দিনটি খুবই খারাপ যাচ্ছে। মাঝে মাঝে এরকম খারাপ দিন আসে, কোনো কিছুই ঠিকমতো হয় না। শফিকের 10 মিনিটের মধ্যে আসার কথা, সে 2 ঘন্টার মধ্যেও এলো না। মিস ক্যাথরিনকেও টেলিফোন করে পাওয়া গেল না। ইউনিভার্সিটিতে এখন গিয়ে হাজির হওয়ার কোনো মানে হয় না। আনিসের মনে হলো তার জ্বর আসছে। কি ভয়ঙ্কর খারাপ দিন! টিভির নিউজ চ্যানেলে পর্যন্ত একটি ভালো খবর নেই। ক্যান্টাকিতে 2টি শিশুকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। সল্ট ট্রিটির আলোচনা ভেস্তে গেছে। বেলজিয়ামের লিয়াগো শহরে একটি ট্রেন নদীতে পড়ে 150 লোকের সলিল সমাধি হয়েছে। বাগানে চেয়ার সাজানো হয়েছে। রুমকির মনে হলো তার মা কিছুটা বাড়াবাড়ি করছে। 2বার টেবিল ক্লথ পাল্টানো হয়েছে। ফুলদানিতে ফুল সাজানো হয়েছে। স্টেরিও সিস্টেমকে টেনে আনা হয়েছে বাইরে। রুমকি বলল, মা, তুমি বড্ড হুলস্থুল করছো। রাহেলা অসন্তুষ্ট হলেন। তার কপালের চামড়ার সূক্ষ্ম ভাঁজ পড়ল। বাইরে চেয়ার পেতে বসলে বুঝি হুলস্থুল হয়? তা হয় না, কিন্তু ফুলদানি রাখলে হুলস্থুল হয়। তুমি $6 খরচ করে ফুল আনিয়েছ না মা? বেশ তো, তোমার অপছন্দ হলে ফুলদানি তুলে নাও। রুমকি অপ্রস্তুত হলো। তার মা স্পষ্টই রেগে গেছেন। সে তার মাকে ঠিক বুঝতে পারে না। অত্যন্ত ছোট কারণে তিনি অসম্ভব রেগে যেতে পারেন। রুমকি হাসি মুখে বলল, মা, তুমি যদি চাও তাহলে আমি নীল শাড়িটা পরব। আমার আবার চাওয়া চাই কি রুমকি? আমি কখনো কারো কাছে কিছু চাইনি। রুমকি মুখ কালো করে তার ঘরে চলে গেল। এমন একটি চমৎকার দিন কেমন করেই নি, নষ্ট হয়ে যাচ্ছে। রুমকি তার ঘরের দরজা বন্ধ করে দিল। এই ঘরে নিজের মনে কাঁদা যায়, উঁচু ভলিউমে গান বাজানো যায়। এটি তার নিজের গোপন পৃথিবী। পৃথিবীতে টুকটুক করে টোকায় পড়ছে দরজা। নিশ্চয়ই বাবা। এমন শালীন ভঙ্গিতে বাবা ছাড়া আর কেউ দরজা নক করতে পারেন না। রুমকি নরম গলায় বলল, কি চাও বাবা? দরজা খোলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? খুলেই দেখো। রুমকি বেরিয়ে এলো। তার 2 চোখ ভেজা, চুল এলোমেলো। তোমার জন্য একটা গিফট প্যাকেট এসেছে, ইটালি থেকে। ইটালিতে কে আছে তোমার মা? টম, সামার কাটাতে গিয়েছে। রুমকি প্যাকেট খুলে স্তম্ভিত হয়ে গেল। প্লাস্টার অব প্যারিসের তৈরি অপূর্ব একটি নারী মূর্তি। নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোর কোনো ভাস্কর্যের ইমিটেশন। রুমকি গাঢ় স্বরে বলল, কি সুন্দর দেখেছি। শ্যামা সুন্দর, খুবই সুন্দর। মাকে দেখিয়ে আনি। রুমকি ছুটে বেরিয়ে গেল। রাহেলা রান্নাঘরে। রান্নাবান্নার কাজ অনেক আগেই শেষ হয়েছে। খাবার দাবার গরম করার জন্য শুধু ওভেনে দিয়ে রাখা। অনেক রকম আয়োজন হয়েছে, তবু রাহেলার মনে হচ্ছে আয়োজন পূর্ণাঙ্গ হয়নি। কাঁচামরিচ নেই ঘরে। হর্ন বাকার্সে কাঁচামরিচ পাওয়া যায়নি। তিনি বা আমিন সাহেব কেউ অবশ্য ঝাল খান না, তবে প্রবাসী বাঙালিরা খাবার টেবিলে কাঁচামরিচ দেখতে ভালোবাসে। মা দেখো, টম কি পাঠিয়েছে। কোন টম? পাগলা টম? রুমকি বেশ বিরক্ত হলো। টম আবার কজন আছে যে পাগলা টম বলতে হবে? রুমকি বলল, মূর্তিটি আমি বাগানে সাজিয়ে রাখি মা, তোমার অতিথিরা দেখলে অবাক হবে। রাহেলা থেমে থেমে বললেন, না রুমকি, এটি তোমার ঘরেই থাক, মূর্তিটি অশালীন। রুমকি স্তম্ভিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর ঝড়ের বেগে দোতলায় উঠে গেল। অতিথিদের মধ্যে প্রথমে এলেন নিশানাথ রায়, গ্র্যান্ড ফোকস ইউনিভার্সিটি অঙ্কের প্রফেসর। ভদ্রলোকের বয়স 55, কিন্তু দেখায় 70-এর মতো। লম্বা, দাড়ি পাকানো চেহারা। যে কোনো নিমন্ত্রণে সবার আগে এসে উপস্থিত হন,
এবং নিরিবিলি একটি কোণ বেছে চোখ বন্ধ করে বসে থাকেন কিংবা ঘুমান। আমেরিকার ইউনিভার্সিটিতে ক্লাস নিতে গিয়ে একই কাণ্ড। তবু তিনি টিকে আছেন, কারণ টপোলজিতে একজন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞ হিসেবে তাকে এখনও ধরা হয়। যদিও টপোলজি তিনি ছেড়েছেন 10 বছর আগে। অনেকের ধারণা গ্র্যান্ড ফোকাস ইউনিভার্সিটির নাম লোকে জানে, কারণ প্রফেসর নিশানাথ এখানে মাস্টারি করেন। নিশানাথ বাবু তার স্বভাব মতো 5টার দিকে এসে পড়লেন এবং লজ্জিত স্বরে বললেন, দেরি করে ফেললাম নাকি? আমির সাহেব হাসি মুখে বললেন, না, দেরি হয়নি। চা দেব না লিকার? নিশানাথ বাবু বিড়বিড় করে কি যেন বললেন, পরিষ্কার বোঝা গেল না। তিনি বেছে বেছে সবচেয়ে পেছনের একটি চেয়ারে পা উঠিয়ে বসলেন। আমিন সাহেব মার্টিনের একটি বড় গ্লাস নিয়ে এসে দেখেন নিশানাথ বাবু চোখ বন্ধ করে ফেলেছেন। নিশানাথ বাবু, নিন, মার্টিনি এনেছি। ইয়ে, কি যেন বলে, আমি অবশ্য চা খেয়েছিলাম। চা নিয়ে আসতে পারি? পানি গরম আছে। নিশানাথ বাবু উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। রাত 8টা বেজে গেল। অন্য দুজন নিমন্ত্রণের কোনো খোঁজ নেই। শফিকের ঘরে টেলিফোন করা হলো কয়েকবার, কেউ ধরল না। রুনকি বলল, নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে মা, তুমি এমন মুখ কালো করে থেকো না। কি আজে বাজে কথা বলো রুনকি, মুখ কালো করবো কেন? আই এম সরি মা। ঠিক আছে, খেতে বসো। নিশানাথ বাবু নিঃশব্দে খেয়ে যাচ্ছেন। আমিন সাহেব একবার বললেন, রান্না কেমন হয়েছে নিশানাথ বাবু? নিশানাথ বাবু তার জবাব দিলেন না। তিনি কখনো অপ্রয়োজনীয় প্রশ্নের জবাব দেন না। রুনকি বলল, নিশা চাচার জিহ্বায় কোনো টেস্ট বাড নেই। তিনি যাই খান তাই তার কাছে ঘাসের মতো লাগে, তাই না চাচা? নিশানাথ বাবু তার উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তখন টেলিফোন বাজল। টেলিফোন ধরল রাহেলা। হ্যালো, আমি শফিক। রাহেলা শুকনো গলায় বললেন, আমরা সবাই খেতে বসেছি, একটু পরে ফোন করতে পারো। রাহেলা কঠিন মুখ করে খেতে বসলেন। রুনকি মায়ের দিকে না তাকিয়ে বলল, মা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। রাহেলা উত্তর দিলেন না। নিশানাথ বাবু বললেন, প্রচুর আয়োজন করেছেন, মনেই হয় না বিদেশ। রুনকি বলল, মা, ওদের হয়তো বিশেষ কোনো ঝামেলা হয়েছে। টেলিফোন নামিয়ে না রেখে তোমার উচিত ছিল। আমার কি উচিত অনুচিত তা আমি তোমার কাছ থেকে শিখতে চাই না। তুমি ভাজা মাছ আরও নেবে? না। নিশানাথ বাবু, আপনি নেবেন? নিশানাথ বাবু অবাক হয়ে বললেন, এটা ভাজা মাছ? আমি ভাবছিলাম। রুনকি বলল, তুমি শুধু শুধু রাগ করছো মা, ওদের নিশ্চয়ই বড় রকমের কোনো ঝামেলা হয়েছে। নিশানাথ বাবু বললেন, কাদের ঝামেলা হয়েছে? যাদের আসবার কথা ছিল তাদের। কি ঝামেলা? সেটা এখনো জানা যাচ্ছে না। হয়তো ভদ্রলোক বাথরুমে গিয়ে দেখেন বাথটাবে একটি ডেড বডি পড়ে আছে। ডেড বডিটির পিঠে একটি ওরিয়েন্টাল কাজ করা ছুরি। আনিস সাহেব হেসে ফেললেন। হাসির কি হলো বাবা? হতেও তো পারে। নিশানাথ বাবু বললেন, এদেশে সবই সম্ভব। খুন খারাপি এদের কাছে কিছুই না, অতি অসভ্য বড়ের দেশ। ঝামেলাটা কি হয়েছে তা জানা গেল কিছুক্ষণের মধ্যেই। গাড়ি নিয়ে হাইওয়েতে আটকা পড়েছে। শফিকের প্রাচীন ফোর্ড ফিয়াস্টার ট্রান্সমিশন কাজ করছে না। হাইওয়ের একটি রোস্ট হাউসে বসে আছে দুজন। রুনকি বলল, রাস্তার মাঝখানে গাড়ি নিয়ে আটকা পড়া দারুণ ইন্টারেস্টিং। রাহেলা ভ্রু কোচকালেন। ঠান্ডা স্বরে বললেন, এর মধ্যে এক্সাইটিং কি দেখলে তুমি? সাধারণ মানুষদের মতো ভাবতে শেখো। গাড়ি নিয়ে আটকা পড়াটা হচ্ছে যন্ত্রণা, এক্সাইটমেন্ট নয়। তুমি এত রেগে রেগে কথা বলছো কেন মা? রুনকি, কথা বন্ধ করে গাড়ি নিয়ে ওদের খোঁজে যাও। তোমার বাবাকে পাঠাবো না। সন্ধ্যা থেকে মার্টিনি খাচ্ছে, ওর হাতে স্টেডি নেই। কথাটা ঠিক নয়। 2 পেগের মতো মার্টিনি আমিন খেয়েছেন, কিন্তু তিনি কিছু বললেন না। রাহেলার মেজাজ চড়ে আছে, চুপ করে থাকাই ভালো। নিশানাথ বাবু বসার ঘরের সোফায় পা গুটিয়ে আবার ধ্যানস্থ হয়েছেন। আমিন তার পাশে এসে বসতেই তিনি বললেন, বুঝলেন, অতি অনুসভ্য, অতি বর্বরজাত। রাহেলা রুনকির সাথে গ্যারাজ পর্যন্ত গেলেন। রুনকির হাতে চাবি দিয়ে বললেন,
নতুন ছেলেটির সঙ্গে খুব ভদ্র ব্যবহার করবে। রুনকি অবাক হয়ে বলল, আমি অভদ্র মা? কি বলছো তুমি? যা বলছি মন দিয়ে শোনো। আমি চাই তুমি বাঙালি ছেলেদের সঙ্গে কিছুটা মেলামেশা করো। রুনকি চুপ করে রইল। রাহেলা বললেন, তোমার একটি ভালো বিয়ে হোক, সেটাই আমি চাই। আমি তোমাকে হ্যাপি দেখতে চাই। বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হলেই আমি হ্যাপি হব? তোমার তো বাঙালি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, তুমি কি হ্যাপি? রাহেলা উত্তর দিলেন না। রুনকি বলল, এইসব নিয়ে আমি এখন ভাবতে চাই না, আর আমি চাই না তুমিও ভাবো। ইদানিং আমাকে নিয়ে তুমি বেশি চিন্তা করছো। তুমি বলতে চাও চিন্তার কিছু নেই? রুনকি গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। রাহেলা বললেন, শাড়ি একটু উপরের দিকে টেনে নাও, এক্সিলেটরের সঙ্গে যেন লেগে না যায়। হাইওয়েতে নেমেই রুনকি গাড়ির স্পিড বাড়িয়ে 70-এ নিয়ে এলো। গ্র্যান্ড ফোক্স থেকে ফার্গো ইন্টারস্টেট হাইওয়ে ফাঁকা থাকে বলেই পুলিশ টুলিশ তেমন থাকে না, যত ইচ্ছা স্পিড তোলা যায় গাড়িতে। রুনকির বান্ধবী শ্যারন একবার 95 পর্যন্ত তুলেছিল। কি প্রচণ্ড কাঁপুনি গাড়ির! রুনকির এতটা সাহস নেই। 70-এ তার খানিকটা হাত কাঁপে। তাছাড়া ফল সিজন বলেই গাছের পাতা ঝরছে। শুকনো পাতার উপর দিয়ে গাড়ি গেলেই অদ্ভুত শব্দ হয়, কেমন যেন ভয় ভয় করে। আপনাদের নিতে এসেছি আমি। আনিস মেয়েটিকে দেখে অবাক হলো। হালকা পাতলা গড়নের বাচ্চা একটি মেয়ে, শিশুদের চোখের মতো তরল চোখ, কেমন যেন অভিমানী পাতলা ঠোঁট। আপনি বুঝি সেই টিচার আনিস? আনিসের উত্তর দেওয়ার আগেই মেয়েটি বলল, আমি কিন্তু মাস্টারদের একটুও পছন্দ করি না। আপনি আবার রাগ করবেন না যেন। আনিস হাসি মুখে বলল, না, আমি রাগ করব না। মাস্টাররা ক্লাসের বাইরে কিছুই জানে না, জানতে চাইও না। তাই কি? হ্যাঁ, আমি $10 বাজি রাখতে পারি। আপনি কবি কিটসের প্রণয়নীর নাম জানেন না? আনিস বেশ অবাক হল। মেয়েটির মুখ হাসি হাসি, কিন্তু ঝগড়া বাঁধানোর একটা সূক্ষ্ম চেষ্টা আছে। শফিক তার গাড়ি নিয়ে এখনো ব্যস্ত। তার ধারণা ঝামেলাটা আসলে ট্রান্সমিশনে নয়, কার্বুরেটরে। আরও খানিকক্ষণ অপেক্ষা করলেই সে ঠিক করে ফেলতে পারবে। আনিস একটি সিগারেট ধরিয়ে মৃদুস্বরে বলল, কবি কিটসের প্রণয়নীর নাম জানা অত্যাবশ্যকীয় বিষয় নয়। আইনস্টাইনের কয় স্ত্রী, সেটা জানা বোধহয় অত্যাবশ্যকীয়? না, তা নয়, এসব হচ্ছে বিলাস। শফিকের গাড়ি একটি ছোট গর্জন করে আবার ঠান্ডা হয়ে গেল। সে হাসি মুখে বলল, দেখলেন তো আনিস ভাই, প্রায় কাদা করে ফেলেছি, আর 10 মিনিট। আনিস সে কথার জবাব দিল না। রুনকি মাথার স্কার্ফ শক্ত করে বাঁধতে বাঁধতে মৃদুস্বরে বলল, আমি তর্ক করে আপনাকে রাগিয়ে দিতে চাইনি, তাহলে মা খুব রাগ করবেন। মাকে আমি রাগাতে চাই না। তার কিছুদিন আগেই নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, আরেকবার হলে খুব মুশকিল হবে। শফিকের গাড়ি স্টার্ট নিয়েছে, বিকট শব্দ আসছে সেখান থেকে। শফিক কোমরে হাত দিয়ে গাড়িকে উদ্দেশ্য করে ছোটখাটো বক্তৃতা দিয়ে ফেলল, শালা, তুমি মানুষ চেনো নাই, কত ধানে কত চাল বুঝি নাই, শালা এক চট দিয়ে তোমার দাঁত খুলে ফেলব। শুনকি খিলখিল করে হেসে ফেলল। গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সবাই গেছে বনে। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবার সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।